বাদল ভাই, এই যে নতুন এই আনকরা ছেলেরা, যে নতুন কুড়ি আপনি যেটা বলেন, বা এরাই কিন্তু তো দেখিয়ে দিল যেটা বিএনপি 15-16 বছর পারেনি, এত প্রাজ্ঞ আপনাদের নেতারা পারেনি। এই জায়গাটা বাইরে তৈরি ফলে এই যে সহজ সরলীকরণ রাজনীতির মধ্যে, এটা যতদিন পর্যন্ত আমাদের বুদ্ধিজীবীরা, আমাদের মোহন ভাইরা কারা করেছে, তাহলে সরকার পতনটা কারা করালো? যারা বিএনপি কে রাষ্ট্র ক্ষমতায় দেখতে চায় না, যারা বিএনপি কে রাষ্ট্র ক্ষমতায় আসার জন্য প্রতিবন্ধকতা তৈরি করে। মোহন ভাই কিন্তু এই প্রশ্ন তুলেছেন যে 15 বছর তো বিএনপি পায়নি, এত কথা এখনো কেন, এত কথা কেন বলছেন? যে মোহন ভাই, আপনারা যারা বিএনপি কে রাষ্ট্র ক্ষমতায় দেখতে চান না, তারাই এই কথাগুলো বলছেন, এক ধরনের বিএনপি কে আসলে একটা কনভিকশনের মধ্যে ফেলে দিতে চাচ্ছেন এই কথা বলে। এখন আবার আরেকটা ডায়লগ মনে বললো, ওই একটা ছবি দেখছিলাম ধামাল, ওটার মধ্যে প্লেন চালাতে গিয়ে আমার পাইলট শুয়ে পড়ছে, একটা ছেলে প্লেন চালাচ্ছে, এখন ওই কন্ট্রোল রুমে কথা বলছে, কয় যে আমি মরতে চাই না, তুমি চাহো বা না চাহো মত তুমকো সাথ সাথ হায়। আমি চাই বা না চাই, জনগণ যদি সমর্থন করে বিএনপি কে ঠেকাবে কে? টোটাল ফ্র্যাঙ্কলি বলছি, আমি আগে বলছি এখনো বলছি, যে বর্তমান যে সিচুয়েশন বাংলাদেশে, ভোটের পরিস্থিতি বলেন, রাজনীতির পরিস্থিতি বলেন, নির্বাচন হলে বিএনপির ক্ষমতায় যাওয়াটা অবধারিত। শুধু এরকম বলি না, আমার বিভিন্ন লেখায় আমি কতদিনের মধ্যে নির্বাচন হলো, এটা যদি 3 বছর 4-5 বছর পরে, যত বছর পরেই হোক, নতুন একটা রাজনৈতিক দল যদি হয়, তার নেতৃত্বে যদি প্রবীণ কোন লোক না আসেন, এই নেতৃত্ব কখনোই পাবে না। আমি গ্যারান্টি দিলাম ছাত্রদের, তারা পাওয়ার শেয়ার করতে পারবে। ধরেন ওরা 50টা আসন পেয়ে গেল। মোহন ভাই, আপনি এই যে নির্বাচনী যদি আপনি স্ট্যাটিস্টিক্স নেন, ডেমোগ্রাফিক যদি বিশ্লেষণ করেন, আমাদের এই তরুণদের সংখ্যাটা যারা 15 বছর ভোট দিতে পারেনি, ওদের কিন্তু সংখ্যাটা অনেক কম না। আর ডক্টর ইউনূস 17 বছর বয়স হলে ভোটাধিকারের প্রয়োগ করতে পারবে, এই আইনের কথা তিনি বলছেন, সংস্কারের কথা বলছেন, সেটা যদিও হয়, তাহলে ছাত্রদের তো আসলে তারা নতুনদেরই সমর্থন করবে, এমনই তো আমরা ধরে নিতে পারি। তার মাঝে 5ই আগস্টের মধ্যে একটা বিপ্লবকে মানে 17 বছর বয়সী তরুণ বা তরুণী, তারা বাদল ভাইয়ের ছেলে মেয়ে, নাহলে আমার ছেলে মেয়ে, না হলে আপনার ছেলে মেয়ে। আপনার ছেলে মেয়ে হয়তো ভিন্ন রাজনীতি সমর্থক দেখছে, বাবাকে ওদিকে যাবে, বাদল ভাই ছেলে মেয়েরা বিএনপি দিকে যাবে। গ্যারান্টি দিতে পারেন যে আপনার ছেলে আপনাকে ভোট দেবে, মানে আপনার সমর্থন? না, আমার ছেলে তো আমাকে এখন, মানে আমি তো নিরপেক্ষ, আমার ছেলে তো বিএনপি মানে পাগল আর কি, বলার কি আছে? কিছু বলার নাই, ও করবে, ও বিএনপি সমর্থন করে, বিএনপি করবে, আমার আপত্তি নাই। না, সে তো ভিন্ন দলও করতে পারে। 17 বছর বয়সী যারা ভোটার হবে, সবাই যে এই বৈষম্য বিরোধীদেরকে ভোট দিতে যাবে এমন কোনো কথা নাই। ওর মধ্যে 60% বিএনপির দেখা যাবে। এটা কিন্তু আমি হাইপোথেটিক্যাল একটা ব্যাপার বললাম। এখন কথা হলো কি, যে তরুণরা যদি রাজনৈতিক দল করতে চায়, এদেরকে আমি ওদের দিয়ে একজন সমন্বয়কে পার্সোনালি বলছি, তোমরা যদি করতে চাও, এবং টকশোতে বলছি, তোমরা যদি দলই করতে চাও বাবারা, তাহলে তোমরা একা পারবা না। তোমরা এদেশের প্রবীণ যারা আছেন, আবারও বলছি, যারা প্রবীণ আছেন, রাজনীতি অভিজ্ঞতা আছে, রাজনৈতিক পড়াশোনা আছে, এবং যারা রাজনীতি করতে চায় কিন্তু নষ্ট রাজনৈতিক পরিবেশের কারণে তারা এই প্রবীণরা মন্ত্র দিয়ে ওদেরকে মুগ্ধ করে রাখতে চায়। ওরে নবীন, ওরে আমার কাঁচা, আদমোরাদের ঘা মেরে তুই বাঁচা। ফলে নবীনরা তো এই আদমোরাদের ঘা মারবেই, এবং তারা সেই কথাই বলছে, নতুন বন্দোবস্তের কথাই কিন্তু তারা বলছে। কিন্তু না, প্রবীণদের দিয়ে নতুন বন্দোবস্ত সম্ভব নয় বলে অনেকে মনে করেন। আমরা এই সংলাপের আলোচনায় থেকে কিন্তু এই বক্তব্যটা শুনেছি। শুনেন, যদি এই ছেলে ছোকরারা করতে পারতো, ইয়াং বয়সের আর কি ছেলে ছোকরা যদি বলে, যদি সবকিছু করতে পারতো, তাহলে 71 সালে তাজউদ্দিনকে গভর্নমেন্ট করতে হইতো না। তাহলে সিরাজুল আলম খান যে নিউক্লিয়াসের প্রধান ছিল, স্বাধীন বাংলা স্বাধীন বাংলা ছাত্র সংগ্রাম পরিষদের সভাপতি, সিরাজুল আলম খান, নুর আলম সিদ্দিকী, ওরাই গভর্নমেন্ট করতো। কিন্তু কেন তাজউদ্দিনকে করতে হলো? মোহন ভাই, আপনি আমার চেয়ে অনেক গ্রহণযোগ্যতার ব্যাপার আছে, আপনার অভিজ্ঞতা বেশি, প্রাজ্ঞ মানুষ, কিন্তু ছাত্রদেরকে সবাই বাহবা দিবে। কিন্তু 5ই আগস্টের বিপ্লবের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে যে এটা অরাজনৈতিক একটি আন্দোলন ছিল, যেখানে বড় বড় রাজনৈতিক দলগুলো সেখানে নেতৃত্ব দিতে পারেনি, স্বতঃস্ফূর্ত জনগণের এবং ছাত্রদের নেতৃত্বে সেটা হয়েছে। ফলে এই রাজনৈতিক দলগুলো চ্যালেঞ্জ তারা জানিয়েছে আগে। বৈষম্য বিরোধী থেকে মানে আন্দোলনটা যখন সরকার পতনের আন্দোলনে টার্ন নিল,
তখনই কিন্তু দেশের সব মানুষ সমর্থন দিয়ে ফেলেছে। তার আগে রাস্তায় নামছে অভিভাবকরা। আমি ওই ছেলেদেরকে আন্দোলনে পাঠানোর 2টা ঘটনা প্রত্যক্ষ করছি কয়েক বছরের মধ্যে। 18 সালে একটা প্রত্যক্ষ করলাম, নিরাপদ সড়ক চাই, মায়েরা টিফিন বক্স নিয়ে যেত বাচ্চাদেরকে মিছিলে যাওয়ার জন্য দিয়ে আসতো খাইতে। আর এবার দেখলাম মায়েরা ছেলেদের হাত ধরে মিছিলে চলে গেছে। এটা কিন্তু এমনি হয় না। এই সরকারের পতন চেয়েছিল কিন্তু সবাই, অলমোস্ট আওয়ামী লীগ বাদে, কারণ অতিষ্ঠ হয়ে গেছিল মানুষ, কথা বলতে পারতাম না, আমরাও কথা বলতে পারতাম না। হাত ভাই কত লেখা যে ফেরত আসছে বিভিন্ন পত্রিকাগুলো রেখা দিলেও বেচতে পারতাম শেয়ার ধরে অনেক। এখন যেহেতু আপনি প্রবীণদের উপর আস্থা রাখতে যাচ্ছেন আপনারা দুজনে, অবশ্যই সেটি বলছেন। প্রবীণ লাগবে, আমি একটু অ্যাড করি আপনাকে, প্রবীণ লাগবে, প্রবীণ ছাড়া হবে না। আমি একটা অ্যাড করি আপনাকে। জি বলুন। আমরা কিন্তু সবাই ফেসিবাদ শব্দ থেকে কিন্তু সরে আসতেছি সবাই। যখনই আপনি ফেসিবাদ শব্দের মধ্যে থাকবেন, তার মানে কি ফেসিবাদ হচ্ছে এক নায়কতন্ত্র, তার কথাই হচ্ছে আইন, চরম একটা শেখ মুজিব করছিল ফেসিবাদী, সে করলো ফেসিবাদ, আর এরশাদ করছিল স্বৈরাচার। এই ফেসিবাদ শাসন ব্যবস্থার থেকে মুক্তির জন্যই কিন্তু একবার 75 15 আগস্ট হলো, আর এবার 24 5 আগস্ট। আপনাকে বুঝতে হবে কি ছিল ব্যাপারটা কি ছিল। কোনো নির্বাচন ছিল না, আপনাদের কোনো স্বাধীনতা, সংবাদপত্রে কোনো স্বাধীনতা ছিল না, ছিল কিছু তৈলমর্দনকারী কিছু সাংবাদিক, মানুষের কোনো গুম খুম অনেক, এগুলো বলতে গেলে তো সারা চলে যাবে। আমি সেই শব্দগুলোকে এক জায়গায় করে নিয়ে আসছি। পরিবর্তন তো একটা স্বীকৃত পন্থা আন্দোলন সংগ্রাম, কিন্তু হত্যার মধ্য দিয়ে পরিবর্তন সমর্থিত নয়। 75 আপনি যেটা কথা বললেন, আমি একটু বিরোধ করবো আপনার সাথে, যে 75 ফেসিবাদ মোকাবিলা করবার জন্য যে রাজনৈতিক বন্দোবস্ত হিসেবে যে হত্যা করা হয়েছে ব্যাপারটা তা নয়। আমরা দেখেছি যে পরবর্তী সময়ে সেটি যে হয়েছে তা নয়, সেটি তো হত্যার মধ্য দিয়ে পরিবর্তন হয়েছে। এটা ছিল ডক্ট্রিন অফ নেসেসিটি। ওই সময়ে রক্ষী বাহিনীর যে অত্যাচার অবিচার, কিন্তু কোন অবস্থায় তাহলে হত্যাকাণ্ড, এই ধরনের সামরিক অভিযান বা হত্যাকাণ্ড কি সমর্থন করা যায়? বাদল ভাই, আমি জানি না, এটা নিয়ে আসলে সময় নাই, আমি হত্যাকাণ্ডকে সমর্থন, আমরা নির্বাচন বা ফেসিবাদ ব্যবস্থা বিলোপের জন্য আন্দোলন করতে পারি, সংগ্রাম করতে পারি, বিলুপ্ত করার জন্য ওই সময়ের জন আন্দোলনের মুখে যা কিছু ঘটবে সেটাই বৈধ। ওই ফেসিবাদ ব্যবস্থা থেকে রাষ্ট্রকে মুক্ত করার জন্য, দেশের গণতন্ত্র, স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষার জন্য ওই সময় দেশপ্রেমিক জনগণ যা করবে, 75 যে জন আন্দোলনের মুখে মানে হত্যা হয়েছে ব্যাপারটা তা নয়, সেটা একটি সামরিক অভ্যুত্থানের মধ্য দিয়ে হয়েছিল। আপনি 75-24 প্রেক্ষাপটটা ভিন্ন, আমি জানি না, আপনি এই বিষয় নিয়ে আলোচনার কি সুযোগ আছে, আপনি বলবেন 75 সালের ব্যাপারটা একটু ভিন্ন। এখানে সেনাবাহিনীর একটা গ্রুপ এই পরিকল্পনা করছে এবং সেটা বাস্তবায়ন করেছে, এবং তাদের পেছনে ছিল আওয়ামী লীগের লোক, এবং তিনি বঙ্গবন্ধুর খুব ঘনিষ্ঠ বন্ধু খন্দকার মুশতাক। যতই অস্বীকার করুক, এখন তার যে সংশ্লিষ্টতা মুশতাকের বিভিন্ন ঘটনায় পাওয়া যাচ্ছে। সেখানে হচ্ছে যে তারা বিশ্বাসঘাতক আওয়ামী লীগের গ্রুপ, তারাই হয়তো আবার ক্ষমতায় গিয়েছে, জনগণের যে ক্ষমতা আছে ব্যাপারটা তা নয়। সুতরাং ওটা আমি ফ্যাসিবাদ বিরোধী বিপ্লব না, কিন্তু বাদল ভাই আমি বলি, ঘটনা পরম্পরায় 3রা নভেম্বরের অভ্যুত্থান, খালেদ মোশাররফের নেতৃত্বে, যেই অভ্যুত্থানের সাথে আজকের বিএনপি স্ট্যান্ডিং কমিটির মেম্বার মেজর হাফিজউদ্দিন আহমেদ সম্পৃক্ত ছিলেন, মারাত্মকভাবে সম্পৃক্ত ছিলেন। উনি ছিলেন 3rd ইন কমান্ড ওই অভ্যুত্থানের, ব্যর্থ অভ্যুত্থানের। কর্নেল শাফায়াত জামিল ছিলেন 2nd ইন কমান্ড, আর 46 ব্রিগেডের, ঢাকা ব্রিগেডের মানে ব্রিগেড মেজর ছিলেন মেজর হাফিজউদ্দিন আহমেদ। তার উপরে দায়িত্ব ছিল জিয়াউর রহমানকে কন্ট্রোল করার। উনি ক্যাপ্টেন হাফিজুল্লাহকে নির্দেশ দিয়ে পাঠালেন যে প্রথমে জিয়াউর রহমানকে বলবা ড্রয়িং রুমে এনে, আপনি কোনো কথা বলতে পারবেন না, আপনি নজরবন্দি, যদি না শুনে তাহলে ওয়ার্নিং শটস ফায়ার করবা, সতর্কতামূলকটা ফায়ার করবা, তারপরে যদি না শুনে মেসেজ ক্লিয়ার, ফিনিশড হিম। মেজর হাফিজের কমান্ড। আচ্ছা, এটা ওনার যে বন্ধু, ঘনিষ্ঠ বন্ধু মেজর নাসির, আমরা অন্য প্রসঙ্গে যাই। সুতরাং ওইটার পরে যখন 7 নভেম্বরে এসে প্রেক্ষাপট ঘুরে গেল, সিপাহী জনতার বিপ্লব হয়ে গেল, তারপরে ফ্যাসিবাদ এই দেশ থেকে বিলুপ্ত করার জন্য বাদুর রহমান ভাই, আপনার ওই কথাটা সূত্র ধরেই বলি যে আসলে আপনাদের বিএনপি দলের প্রতিষ্ঠাতা জিয়া রহমানকেও কিন্তু হত্যার মধ্য দিয়ে সরানো হয়েছে। ফলে সেটাকে যদি আপনি বিপ্লবী বা জনগণের সমর্থিত কর্মকাণ্ড বলেন, সেই জায়গায় সেটি আসলে তর্ক সাপেক্ষ। আমরা সেদিকে যেতে চাই না, সেটি বলতে চাই না। যে কোনো রাজনৈতিক হত্যাকাণ্ড সেটা আমরা নিন্দা করি। আমি রাজনৈতিক হত্যাকাণ্ডকে বৈধতা দিচ্ছি না। আমি যেটা বলতে চাচ্ছিলাম
আপনি আমাকে স্টপ করেছেন। ফেসিবাদ থেকে মুক্ত হতে হলে তো একটা কন্ডিশনে এই যে নির্বাচন করতে দিল না, আপনি জনগণের প্রতিনিধি তো রাষ্ট্র চালাবেন, তাই তো? আপনাকে কে ক্ষমতা দিল বলার জন্য যে সব জনগণ খারাপ, শুধু আপনিই ভালো? বাদল ভাই, এই যে ফেসিবাদের আমরা তো বিভিন্ন সময় আন্দোলন করেছি, এখানেও আলোচনা হচ্ছিল যে 90-এ কিন্তু স্বৈরাচারের একটা আন্দোলন তো আমরা করেছি, তো সেখানে কিন্তু 3 দলের রূপরেখা হয়েছিল, তারা ঐক্যমত্য প্রতিষ্ঠা করেছিল আমরা জানি। 90 পর 92 সালের সংসদীয় গণতন্ত্র ব্যবস্থাকে আমরা নিয়ে যাব, এটা সব দলগুলো একসাথে হয়েছিল। তত্ত্বাবধায়ক সরকার প্রশ্নে একমত হয়েছিল রাজনৈতিক দলগুলো, কিন্তু আসলে যে যার স্বার্থে এই ব্যাপারগুলোকে ব্যবহার করছে, সংবিধানকে নানাভাবে কাটাছেঁড়া করা হয়েছে, আপনি নিজেও জানেন। ফলে বিএনপি সামনের দিনে ক্ষমতায় গেলে দেশের সংস্কার পরিহীন ভাবে যদি ক্ষমতায় যায়, ফলে ফেসিবাদের এই জোয়াল আবার যে জনগণের কাঁধে পড়বে না, তার গ্যারান্টিটা কোথায়? গ্যারান্টিটা কোথায়? না, বিএনপি বলে কথা না, আমাদের ব্যবস্থাটাই এমন যে সেখানে যে কেউ গেলে সে ফেসিবাদে আচরণ করে রাষ্ট্রপতি। ব্যবস্থার পরিবর্তন যদি না হয়, বলেন যে একজনকে আপনি একটা নিরপেক্ষ নির্বাচন দিলেন, জনগণ ভোট দিয়ে তাকে নির্বাচিত করলো, আপনি তার ক্ষমতা দিবেন না? নিশ্চয়ই দেব, কিন্তু আবার কিন্তু কেন? নিরপেক্ষ নির্বাচনে যদি জনসমর্থনে কোন রাজনৈতিক দল, আমি বিএনপি কথা বলছি না, ক্ষমতা দিব, হিটলারকেও কিন্তু ব্যাপক জনপ্রিয়তা নিয়ে হিটলার ক্ষমতায় এসেছিল। এই কথা আমি এখানে হিটলার এবং বর্তমান প্রেক্ষাপটে দুটো রাজনৈতিক দল বিএনপির সাথে এটা আপনি তো করতে না, আমি বলছি যে জনগণের সমর্থন নিয়েও কিন্তু হিটলার ক্ষমতায় এসেছিল। আমি বলতে চাচ্ছি যে বিএনপি সংস্কারের কথা বলছে, বিএনপি বলছে ভালো কাজ করবে, বিএনপি বলছে তারা কি কি করবে, আপনি সেই কথার উপর আশ্বস্ত রাখতে পারছেন না। বিএনপিকে বাদ দিতে চাচ্ছেন, আওয়ামী লীগকে বাদ দিয়ে দিচ্ছেন, আমরা ক্লিয়ার। আপনি এর আগে রাষ্ট্রটাকে চালাবে। বাদল ভাই আগেও কথা বলেছেন, আপনি যেহেতু এসেছেন, এই প্রশ্নটা আমি মোহন ভাইকে বলেছিলাম, এখন আপনাকে একটু করতে চাই যে আপনাদের চেয়ারপারসন তারেক জিয়া, তিনি ফিরছেন না কেন দেশে? মানে বাধাটি কোথায়? কে বলছে কবে? উনি, আমরা তো শুনেছি এই জানুয়ারি মাসে উনি ফিরবেন। মোহন ভাই আশঙ্কা প্রকাশ করছেন যে উনি যদি বিলম্বিত হয় তাহলে এটা বিএনপির জন্য খুবই ক্ষতি হবে। এই আশঙ্কার কিন্তু যথার্থতা আছে। উনি কি আশঙ্কা করেছেন, আমরা সেই আশঙ্কার সাথে যদি মিলে যায়, তাহলে আমি তো মোহন ভাইকে আমি ক্রেডিট দিই। আপনি কোন আশঙ্কা করেন? আমরা এইটাই আশঙ্কা করি এই কারণে যে বাংলাদেশ, এই যে কয়দিন আগে সচিবালয়ে আগুন ধরলো, আপনারা শুনেছেন কিভাবে আগুনগুলো ধরলো, একই সময়ে সচিবের বাড়িতে আগুন, একই সময়ে সচিবের বাড়িতে আগুন। আপনি কি এটাকে কি বলবেন? এটা তো একটা নাশকতা না, একটা ষড়যন্ত্র। এইরকম ষড়যন্ত্র কারা করছে? প্রতি বিপ্লবীরা। আমরা ওই কথাটা প্রথমে বলতে চাইছিলাম, আমি যেহেতু লেটে আসছি। দেখেন, বিপ্লব সংগঠিত হওয়ার পরপরই প্রতি বিপ্লবের সম্ভাবনা থাকে পৃথিবীর সব দেশে। এটা ৭৫ সালে ব্যাখ্যা দিলেন। এরা যারা করছেন, হাসিনার যত দূষর পেতাত্তা, তারা সবাই এখন এই সরকারের সব জায়গাতে আছেন। তাদেরকে কয়জনকে সরানো হয়েছে? এখন কতজনকে আপনি সরাবেন? ১৫ লক্ষ সরকারি কর্মকর্তা সরানো সম্ভব? আপনাকে একটা ডাটা দেই, আপনাকে ভাই বুঝে লিখছিলেন, আপনাকে একটা ডাটা দেই। এরদোগানকে যখন সরানোর চেষ্টা করছে, সেই অভ্যুত্থান ব্যর্থ হওয়ার পরে এরদোগান এন্টায়ার তার সমস্ত সচিব থেকে শুরু করে আর্মি অফিসার থেকে শুরু করে পুলিশ থেকে শুরু করে সবাইকে সরাই দিয়েছে। আমি জানি, হ্যাঁ, ব্যবস্থা নিয়েছিল, বিচারের ব্যবস্থা নিয়েছিল। এটা আপনাকে করতেই হবে। বাদল ভাই, ওই যে আমাদের মানে যা কিছু আছে ত্যাগ করা, বা ওই প্রতিপক্ষকে সাব্যস্ত করা, যা কিছু হারায় গিন্নি বলেন কেষ্ট ব্যথায় চল, এই কেষ্ট ব্যথাকে দায়ী করা সংস্কৃতি কি আসলে আমরা একই ঘটনা ঘটছে নাকি? না, আপনি কোনো কিছু তদন্ত করার আগে, কোনো কিছু ফাইন্ডিং করার আগে যদি আপনি বলেন যেটা আওয়ামী লীগের কাজ বা এটি বিএনপির কাজ অথবা এটা জামাতের কাজ, তাহলে কি আসলে আমরা একই ধারায় কথা বলছি কিনা? প্রশ্ন এটি। দায়িত্বটা কার, কে করছে আপনি বলেন। আমরা কোনো ঘটনা সরকারের আনাট হওয়ার আগে কিন্তু আমরা বলে দিচ্ছি, এটা তদন্ত শেষ না হওয়া পর্যন্ত আমাদের মন্তব্য না করা, এটা দায়িত্ব সরকারের। আমরা মন্তব্য করছি, আমরা বলতে চাচ্ছি যে এই আওয়ামী লীগ সরকারের পেতাত্তা দোষরা সব জায়গাতে আছে, তারা এটা করতে পারে। আমি বলিনি করেছে, করতে পারে বলছে। আমি বলছি করতে পারে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি হচ্ছে, তো সিন্ডিকেট আগে আওয়ামী লীগ সময়ে ছিল, আমরা বলেছিলাম, আপনারা বলেছেন, এই সিন্ডিকেট কারা? কই? আপনি মানুষের জীবনের, দৈনন্দিন জীবনের প্রত্যেকটা কাজকর্ম আপনাকে করতে হবে। আপনি সংস্কারের কথা বলে সব কাজ বাদ রেখে দিবেন, দ্রব্যমূল্যের দাম বেশি, আপনি কোনো আইন শৃঙ্খলা ঠিক করতে পারবেন না, আর বলবেন যে আমাদেরকে 3 বছর 5 বছর 7 বছর সময় দাও। এখানে যারা আছেন ডক্টর ইউনূস সাহেব ছাড়া আমি তো শেষ করতে হবে, মানে এমন দৃশ্য তো এমন তো কাউকে দেখছি না যে তার অ্যাক্টিভিটি দিয়ে মানুষের মন জয় করতে পারছেন, খুব ভালো কাজ করতে পারছেন। তাহলে তারাই কিভাবে? ধন্যবাদ বাদল ভাই। মোহন ভাই, বাদল ভাই যেটা বলছেন যে 5 মাসেও কি সংস্কার হয়েছে, মানে আমরা এমন কিছু সংস্কার দেখছি না। এই প্রশ্নটা কিন্তু বাদল ভাইয়ের না, অনেকেই বলছেন। আপনি তো সংস্কারের পক্ষের মানুষ, কই কিছু তো সংস্কার 5 মাসে দিতে পারলেন না। সংস্কার দৃশ্যমান হওয়াটা, আমি একটা
মানব সন্তানের ভূমিষ্ঠ হওয়ার সাথে তুলনা করতে চাই। জি মানব সন্তান মা কনসিভ করার পরে ওটা গর্ভের ভিতরে ম্যাচুরিটি অর্জন করতে থাকে জি এবং আল্লাহর ইচ্ছায় এক সময় যখন সময় হয় স্বাভাবিক তখন নিয়মে সেটা ও পৃথিবীতে আসে। স্বাভাবিক নিয়মে তখন বোঝা যায় এই 9 মাস এই বাচ্চাটা কিভাবে বেড়ে উঠলো, পরে বিজ্ঞান তো অনেক কিছু বলতে পারে কিভাবে বেড়ে উঠছে। সুতরাং সংস্কারকে যে কার্যক্রম সরকারের, এটাকে আমি এখন মাতৃগর্ভে আছে, বড় হচ্ছে এবং টাইমলি সেটা ডেলিভার হবে। সিজারিয়ান করতে হবে না নরমাল ডেলিভারি হবে জি। সেটা নির্ভর করছে এই বাদল ভাই, হ্যাঁ সরকারের আমরা নরমাল সিদ্ধান্তের ডেলিভারি উপর। দেখতে চাই না, সিজার করে আপনার দ্রুতই সংস্কার বের করতে চান। হ্যাঁ, আমি ওনার সাথে এই একমত যে এটা একটা চলমান প্রক্রিয়া, যেটা উনি মাতৃগর্ভের সাথে তুলনা করে দিয়েছেন। আমি ওটাকেই বলছি, এটা একটা চলমান প্রক্রিয়া। যারা এখন দায়িত্বে আছেন তারা মা বাবার মতোই কাজ করবেন। তারা তাদের উনি যেটা মাতৃগর্ভে বলছেন উনি জি। সেই ভ্রূণের কাজটাই করবেন। জি এরপরে ডাক্তারের সাজেশন অনুযায়ী তারা এটাকে দেখাশোনা করবেন। ভূমিষ্ঠ শিশুই যে সব সমাধান তা কিন্তু নয়। তাকে আস্তে লালন আস্তে বড় পালন হতে করতে হবে, হবে। বড় হতে হতে জি, জি, তাকে জি, আবার মানুষ করে তুলতে হবে। আবার বিকলাঙ্গ শিশু তো ভূমিষ্ঠ হয়, সেই সেটাই কথা। সেই দায়িত্বটাই হচ্ছে ডাক্তারের। জি। সেই দায়িত্বটা হচ্ছে পলিও টিকা খাওয়াইতে হবে, মেনে চলা। পলিও। বাবা মার হ্যাঁ, দায়িত্ব সেই হচ্ছে, ব্যবস্থাটা নেওয়া আগে, বাবা মার দায়িত্ব হচ্ছে মানে প্রি বার্থ সেই ব্যবস্থাগুলো কিন্তু নিতে হবে, সেটাই সেটাই গুরুত্বপূর্ণ। সংস্কারের টাইম। জি এটা একটা চলমান প্রক্রিয়া, আবারও বলছি। ধন্যবাদ, শুরু করবেন। খুবই লোভ হচ্ছিল যে আরেকটু আলোচনাটা এগিয়ে নিই, কিন্তু